হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য শাইন অন মি ড্রামার 4th পার্টের গল্প নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম এই পর্বেই শেষ করে দিতে, কিন্তু এখন আমি লাস্ট এপিটা দেখতে পারিনি, এর জন্য 6টা এপি বাদ দিয়ে রেখেছি। না হলে ভিডিওটা আরো বড় করে ভিডিওটা শেষ করে দিতাম। যেহেতু আমি এই ড্রামার আরো একটা ভিডিও আপলোড করব, এর জন্য এই পার্টটা তুলনামূলক একটু ছোট করে করেছি। তো চলুন গল্প শুরু করি। এই পার্টের শুরুতেই আমরা জংশুকে দেখতে পাই। কেলভিনের যখন জ্ঞান ফিরে এসেছিল, ও এসে কেলভিনকে জিজ্ঞেস করে, তোমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার আগে তুমি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলে, তোমার কি মনে আছে কথাটা? তখন ক্রিসও দরজার সামনে এসে দাঁড়িয়েছিল, কিন্তু কেলভিন কিছুই মনে করতে পারে না, কারণ ওর 2 দিনের সমস্ত স্মৃতিই হারিয়ে গিয়েছে। এদিকে আমরা শিগো আর লিনকে দেখতে পাই। ওদের ভিতরে সম্পর্কটা তো গত পর্বেই আপনারা দেখেছিলেন যে হয়ে গিয়েছে। এখন ওরা একে অন্যের সঙ্গে ডেট করছে। ঠিক তখনই শিগো আর মা শিগুয়াকে কল দিয়ে বলে, তুমি কখন বাড়িতে আসবে? ওর মাকে বলে, মা আমরা এখন একটু বাইরে আছি, তবে সন্ধ্যার ভিতরে চলে আসব। আর হ্যাঁ, আমি ওকে হ্যাঁ বলে দিয়েছি, মানে এখন থেকে আমি আর লিন দুজনে ডেট করছি। ওর মা শুনে খুব হ্যাপি হয় আর বলে, আমি তোমাদের দুজনের জন্যই প্রে করি যে তোমরা দুজনে ভালো থাকো। লিন তখন বলে যে ইতোমধ্যেই তোমার মাকে জানিয়ে দিলে? আসলে লিনের ব্যাপারটা খুবই ভালো লাগে। এরপরে ওরা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই শেন কল দেয় লিনকে। শেনির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওর সিনিয়র। তো শেনিকেও জানিয়ে দেয় লিন যে ওরা এখন থেকে ডেট করছে। শেনি শুনে খুবই খুশি হয়ে যায় আর বলে, তাহলে কবে ট্রিট দিচ্ছে এটা বলো। শিগুয়া তখন পাশ থেকে জোরে বলে ওঠে, ট্রিট তো আপনিই আমাদের দেবেন। যাক, এরপরে ওরা এক প্যাকেট কেক কিনে নিয়ে আসে, যেগুলো দেখতেই আমার ভীষণ ডেলিশিয়াস লাগছিল। আর কেকগুলো নিয়ে ওরা একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকে। এরপরে জিয়াংরুইকে মেসেজ দেয় শিগুয়া। জিয়াংরুই ওর সব থেকে কাছের ভাই, ওর তো আর কোনো ভাইটাই নেই। জিয়াংরুইয়ের সঙ্গে ওর সম্পর্ক সত্যিই অনবদ্য। শিগুয়া যখন খুবই ব্রোকেন ছিল, তখন এই জিয়াংরুই কিন্তু ওকে বিদেশে নিয়ে গিয়েছিল এবং ওর মুডটা ভালো করার চেষ্টা করেছিল। আর এজন্য এখন যখন শিগুয়া ভালো আছে আর ওর বয়ফ্রেন্ডকে হাউ বলে দিয়েছে, তাই ও আগে জিয়াংরুইকে ঘটনাটা জানায়। তো লিন যখন শিগুয়াকে ওর বাড়ির সামনে নামিয়ে চলে যাচ্ছিল, ওর হাতটা শিগুয়ার দিকে বাড়িয়ে বলে, তোমার নাম সাইন করে দাও। শিগুয়া তখন লিখে দেয়, আজকে থেকে আমি তোমার। আর লিন ওই হাতটা মুঠো করে বসে থাকে এবং শিগুয়ার দিকে খুব সুন্দর করে তাকাচ্ছিল। যদিও শিগুয়াকে মনে হচ্ছিল কিস করবে, তাও করে না। শিগুয়া নিজেও ভীষণ খুশি হয়ে যায়। ওর মাকে এসে বলে, দেখো মা, এখনও কিন্তু 10টা বাজেনি, তার আগেই আমি চলে এসেছি। এরপরে রাত্রেবেলা দুজন দুজনের সঙ্গে অনেক কথা বলে, কারণ আগামীকালকে ওদের একটা প্রফেসরের মিটিংয়ে যাওয়ার কথা ছিল। তো শিগুয়া ওকে বলেছিল যে তুমি স্টুডেন্টের মতো সেজেই আসবে। তাই লিন সেদিন ওর চুলটা একটু বাউল কাট দিয়ে এসেছিল, যেটা ভার্সিটির ছেলেরা করে আর কি। এটা দেখে তো শিগুয়া হাসতে হাসতে উল্টে পড়ছে। তখন লিন বলে, তুমি না আমাকে বললে বাউল কাট দিয়ে আসতে? শিগুয়া বলে, তো তোমাকে তো সুন্দর লাগছে, কিন্তু তোমাকে সুন্দর লাগলেও বাউল কাট তো বাউল কাটই। যাক, এটা শুনে আমার নিজেরই ভীষণ হাসি লাগছিল। শিগুয়া বলে, দাঁড়াও, তোমাকে আরও একটু হ্যান্ডসাম লাগবে যদি চুলটা আমি হালকা ফাঁকা করে দিই। এটা বলেই শিগুয়া ওর চুলটা ঠিক করে দেয়। যদিও শিগুয়া ওর চুলে ঠিক কী ঠিক করলো এটাই দেখে আর বোঝার উপায় ছিল না। যাক, এরপরে ওরা দুজনেই যখন সেই অডিটোরিয়ামে চলে আসে, এখানকার জায়গাগুলো অলরেডি বুক হয়ে গিয়েছিল। এখন ওদের যাতায়াতের রাস্তায় বসতে হবে। তো তখন নিজের গায়ের কোট খুলে লিন নিচে বিছিয়ে দেয়, যাতে শিগুয়া ওটার উপরে বসতে পারে। ভাই, এই জন্যই তো মনে হয় যে চাইনিজ ছেলেগুলো এত বেশি হাই স্ট্যান্ডার্ড থেকে বিলং করে যে মেয়েদের এক্সপেকটেশন ছেলেদের কাছে সব সময় বেড়ে যাবে। যাই হোক, প্রফেসর যখন লেকচার দিতে শুরু করে, তখন শিগুয়া যে পার্টগুলো বুঝছিল না, সেই পার্টগুলো সুন্দর করে শিগুয়াকে নোট করতে হেল্প করছিল লিন। এরপরে যখন লেকচার সেমিনার শেষ হয়ে যায়, ওরা বাহিরে আসে এবং শিগুয়া লিনকে বলছিল, আজকে আমার কেমন ফিল হচ্ছে জানো? মনে হচ্ছে সেই ভার্সিটি ডেগুলোতে ফিরে গিয়েছি এবং তুমি আমার বয়ফ্রেন্ড। ইস, কত সুন্দর না হতো যদি আমরা আগেই একে অপরের দেখা পেতাম সেই ভার্সিটি লাইফে। যদিও শিগুয়ার থেকে কিন্তু ও একটু বেশি বড়। যাই হোক, পরদিন যখন ওরা ফিরে আসে, অফিসে আসার পরে লিন সবাইকে একটা করে গিফট দিয়েছিল। ইয়ানজি বুঝতে পারে যে লিনকে অ্যাকসেপ্ট করে নিয়েছে শিগুয়া, এর জন্য ওদেরকে আলাদাভাবে ট্রিট করছে লিন। তো যেহেতু লিন কথা দিয়েছিল শিগুয়ার কলিগদেরকে একদিন খাওয়াবে, সেজন্য সেই সুযোগটা তো ওর হয়নি, আজকে নিয়ে এসেছে ওদের খাওয়ানোর জন্য। ইয়ানজি তো ভীষণ খুশি। এরপরে ওদেরকে ড্রপ করে দিয়ে শিগুয়াকে যখন ড্রপ করবে লিন, ঠিক তখনই দেখা যায় যে অনেক বৃষ্টি শুরু হয়েছে। তো লিন তখন একটা ছাতা বের করে আর শিগুয়াকে ওর একদম হল পর্যন্ত পৌঁছে দিতে যখন যায়, তখন এই ফার্স্ট টাইম ওর ফরহেডে একটা কিস করে। কারণ লিন কয়েকদিনের জন্য সাংহাইতে যাচ্ছে ওর একটা বিজনেস ট্রিপের জন্য।
এজন্য শিগুয়ার খুব খারাপ লাগে যে ওদের প্ল্যানটা কেবলই শুরু হলো আর লিন ওকে রেখেই একটা বিজনেস ট্রিপে চলে গেল। কিন্তু ওরা সবসময় ফোনের যোগাযোগ রেখেছিল। লিন বলে, আমি তোমাকে অনেক মিস করছি, আমার বারবার মনে হচ্ছে তোমার কাছে ছুটে চলে আসি, কিন্তু কি আর করা। এদিকে শিগুয়া নিজের কাজে মনোযোগ দিয়ে করছিল। ঠিক তখন ওর মামি ওকে কল দেয় এবং একটা কাজের ব্যাপারে বলে। ওর মামি নিজেও একজন বিজনেস ওম্যান। ওর মামি যখন জানতে পারে এদের এই সম্পর্কের কথাটা, ওর মামিও ভীষণ খুশি হয়ে যায়। সেদিন শিগুয়া এসেছিল কিছু শপিং করতে। ঠিক তখনই জানতে পারে লিন আগামীকাল ওর নানার জন্মদিনের জন্য সাংহাইতে যাচ্ছে একটা পার্টিতে, যেখানে আসলে শিগুয়াদেরও ইনভাইট করা হয়েছে। শিগুয়া তখনই মনে মনে ভাবে যে ও ওই জন্মদিনে যাবে, তাহলে লিনের সঙ্গে ওর দেখা হবে। তবে ও লিনকে এই ব্যাপারটা জানায় না। ওর মাকে টেক্সট দিয়ে বলে, মা, আমিও মামার সঙ্গে ওই জন্মদিনের পার্টিতে যেতে চাই, ওখানে লিন থাকবে আর আমি লিনের সঙ্গে দেখা করতে চাই। ওর মা তখন ওকে বলে দেয়, তাহলে তুমি তোমার মামার সঙ্গেই চলে যাও, কারণ তোমার মামা কালকে সাংহাইতে যাবে। ওর মামার সঙ্গে আসে। ভাই, মানুষের মামা মামিও কত সুন্দর হয়। যাই হোক, শিগুয়া অনেক সুন্দর করে ওর মামার সাথে এসেছিল। ওর মামা তো একদম নিজের মেয়ের মতো করেই শিগুয়াকে ট্রিট করে। এরপরে ওর মামা একে একে মানুষদেরকে দেখাচ্ছিল আর শিগুয়াকে চেনাচ্ছিল যে এই লোকটা এই কর্পোরেশনে কাজ করে, বা এই লোক অমুক তমুক, মানে এখানে তো অনেক মানুষ ছিল। তবে শিগুয়ার চোখ সব সময় খুঁজে চলেছিল যে লিন কোথায় আছে। তবে এখনো পর্যন্ত লিন এখানে প্রবেশ করেনি। এরপরে ওদের দেখা হয়ে যায় লিনের মামার সাথে। লিনের মামা আর মামি এখানে ছিল। লিনের মামা মামি কিন্তু শত্রু বলা যায়। কিছুক্ষণ পরে লিন এখানে প্রবেশ করে। বেশ অনেক দেরি করেই ও এই পার্টিতে এসেছিল। শিগুয়া তখন ওর দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে, কারণ ও যখনই এখানে প্রবেশ করছিল জায়গাটা যেন উজ্জ্বল হয়ে উঠেছিল। এখানে এতগুলো মানুষ ছিল, তারপরেও শিগুয়ার চোখ বারবার লিনের দিকে আটকে যাচ্ছিল। এজন্য কারণ সবার থেকে লিন এত বেশি হ্যান্ডসাম আর এত বেশি সুদর্শন যে সবার ওর দিকেই চোখ যাচ্ছিল। কিছুক্ষণ পরেই ওর নানা নিচে নেমে আসে, মানে যার জন্মদিন আর কি। তো শিগুয়া ওর মামার পিছনে দাঁড়িয়ে থাকে আর লিনকে এক নজরে দেখছিল। লিন এখনো পর্যন্ত শিগুয়াকে দেখতে পায়নি। যাই হোক, এখানে ওর নানাকে নামিয়ে নিয়ে আসছিল তারই গ্র্যান্ডসন, তার মানে লিনের মামাতো ভাই। ওর এই মামাতো ভাইয়ের নাম হলো সেনজি। সেনজি হলো লিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী। যদিও লিন একে প্রতিদ্বন্দ্বী মনে করে না, তবে সেনজি মনে করে যে লিনই নাকি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী। এখানে কিছু লোক ছিল যারা বলাবলি করছিল যে সেনজির সমস্ত সম্পত্তি পাওয়ার কথা, কিন্তু মাঝখানে লিন এসে ভাগ বসিয়েছে, তার নাকি ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে। এখানে ওই লোকগুলো জানতোই না যে এখানে লিনের স্বয়ং গার্লফ্রেন্ড উপস্থিত আছে। যাক, লিন কিছুক্ষণ পরে যখন ওর নানার দিকে তাকায়, তখন ওর মামাতো ভাই একটা কাপ ওর দিকে তোলে, মানে দুজনে একটু চিয়ার্স টাইপের করতে চাইলো, কিন্তু কিছুক্ষণ পরে ওর মামাতো ভাই ওই কাপটা আবার নামিয়ে রাখে। সেনজির মনে ছিল অনেক অহংকার আর দাম্ভিকতা। যদিও লিনের হাতে যে কাপটাই ছিল, যেটাই ও চিয়ার্স করেছে সেটাই কিন্তু পান করছিল, কিন্তু সেনজি যে কাপ দিয়ে চিয়ার্স করলো সেটা নামিয়ে অন্য একটা কাপ নিয়ে নিল। এদিকে নিজের হাতে থাকা কাপের ওয়াইন ড্রিঙ্ক করে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে থাকে লিন, যেটা দেখে খুব খারাপ লাগে শিগুয়ার, কারণ শিগুয়ার জানে লিন এরকম একটা ব্যবহার কখনোই ডিজার্ভ করে না। লিন নিজে অনেক বেশি ব্রিলিয়ান্ট। লিন তখন ওর শিগুয়ার মামাকে বলে যে, মামা, আমি লিনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এটা বলে ও মানুষের ভিড় ঠেলে সোজা লিনকে এসে ডাক দেয় আর বলে, লিন উইসেন। লিন তখন পুরো অবাক হয়ে যায়। লিন একটু আগেও কিন্তু একটু বিষণ্ণ হয়েছিল, কিন্তু এখন শিগুয়ার ডাক শোনার সাথে সাথেই ওর মুখের হাসি ফিরে আসে। ওর মনে হচ্ছিল এই দমবন্ধ পরিবেশেও ও যেন অক্সিজেনের দেখা পেয়েছে। শিগুয়াও সবসময় লিনের সামনে হাসি খুশি হয়ে থাকারই চেষ্টা করত। আমি সবসময় দেখেছি শিগুয়া যতবার লিনের সামনে গিয়েছে ততবারই ভীষণ হাসি ছিল ওর মুখে। এদিকে আমরা শিগুয়ার মামাকে দেখতে পাই, সে একটা ছবি তুলে তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছে, কারণ তার মামির সঙ্গে নাকি ডিল হয়েছিল শিগুয়া আর লিনের ছবি যদি একসাথে পাঠাতে পারে তাহলে তার মামি নাকি তার মামাকে অনেকগুলো টাকা দিবে। যাক, এরপরে শিগুয়াকে সাথে নিয়ে লিন আসে ওর মামার সঙ্গে কথা বলতে। পাশে যে লোকটা একটু আগে লিনকে নিয়ে বাজে কথা বলছিল, সেই লোকটি অবাক হয়ে বলে, আপনারা বলবেন না যে লিনকে আগে থেকেই চেনেন? ইভেন আপনার ভাগ্নি নাকি তার গার্লফ্রেন্ড। এটা জানলে লিনকে নিয়ে আমি কোনো কথাই বলতাম না। এরপরে লিন শিগুয়াকে নিয়ে ওর নানুর সামনে আসে আর বলে, এটা হলো শিগুয়া, ও আমার গার্লফ্রেন্ড, আর আমি ওকে আপনার সঙ্গে পরিচয় করাতে নিয়ে এসেছি। তখন ওর নানু ভাই অবাক হয়ে বলে, বাহ, মেয়েটা কত সুন্দর, তো তুমি কার মেয়ে? ও ভেবেছিল, মানে ওর নানু ভাই ভেবেছিল যে শিগুয়ার মামাই হয়তো ওর বাবা, কিন্তু শিগুয়ার মামা বলে, শিগুয়া আমার মেয়ে হলেই তো হতো, ও আসলে আমার বোনের মেয়ে। কিন্তু লিনের কথা ভেবে ওর নানু ভাই খুব খুশি হয় আর বলে, আমি ভেবেছিলাম
হয়তোবা লিন সারা জীবনের জন্য সিঙ্গেল থেকে যাবে, কিন্তু অবশেষেও একটা গার্লফ্রেন্ড পেয়েছে। তাহলে যেহেতু সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন ছিল শিগুয়া আর লিন, তাই সেনজির ভীষণ রাগ হচ্ছিল, কারণ সবার দৃষ্টি এখন এদের উপরে। কিছুক্ষণ পরে শিগুয়া বলে, আমরা কি একটু বাহিরে যেতে পারি না? লিন তখন সবার মাঝখান দিয়ে শিগুয়ার হাত ধরে ওকে বাহিরে নিয়ে যেতে থাকে। তখন সবাই ওদের দিকে হা করে তাকিয়ে থাকে, যেন মাঝখান দিয়ে কোনো কুইন আর তার কিং চলে যাচ্ছে। ব্যাপারটা আমার ভীষণই ভালো লেগেছিল। এরপরে শিকুয়াকে নিয়ে বাইরে চলে আসে লিন, যেখানে কেউ ছিল না। এবার শিকুয়াকে একটা জায়গায় দাঁড় করিয়ে বলে, তোমার কি মনে আছে এই দৃশ্য তুমি আগেও দেখেছো? শিকুয়া, আমি আসলে ভীষণ খুশি হয়েছি তুমি এতটা পথ শুধুমাত্র আমাকে একবার দেখার জন্য এসেছো। এরপরে লিন শিকুয়াকে কিস করে, আর এই প্রথমবার ওরা একে অন্যকে এভাবে লিপ কিস করলো। শিকুয়ার ভীষণ খুশি লাগছিল যে লিন ওর জন্য এত বেশি খুশি হয়েছে, কারণ শিকুয়ার প্রথমে খারাপ লাগছিল লিনকে এখানে অপমান করা হচ্ছে কিনা। লিন এই অপমান ডিজার্ভ করে না। শিকুয়া সবসময় চায় যে লিন আবারও ওর প্রফেশনেই ব্যাক করুক। যাই হোক, কিছুক্ষণ পরে ওর মামা আসে আর বলে, এবার আমাদের যেতে হবে। এরপরে শিকুয়াকে নিয়ে ওর মামা যেতে থাকে হোটেলের দিকে, কারণ আজকে ওরা ব্যাক করতে পারবে না। কিন্তু কিছুক্ষণ পরে লিন ওকে ফোন দিয়ে আবার ডেকে পাঠায় আর বলে, চলো আমরা একটু ডেট করে বেড়াই। এরপরে ওরা আবার একটি ব্রিজের সামনে আসে। তখন শিকুয়ার খুব ঠান্ডা লাগছিল বিধায় লিন ওকে নিজের কোর্টের ভিতরে টেনে নেয়, যে জিনিসটা ভীষণ রোম্যান্টিক ছিল। চাইনিজ ড্রামাতেই আমি দেখেছি এই জিনিসটা করতে, ইভেন কোরিয়ান ড্রামাতেও আছে, তবে আমাদের এই সাউথ এশিয়ায় এরকম দৃশ্য দেখা হয় না। যাই হোক, এরপরে লিন শিকুয়াকে নিয়ে ওর পুরাতন বাড়িতে আসে, যে বাড়িটা ওর মাই কিনেছিল। এখানে ওর যত বই ছিল, সেই বইয়ের ভিতরে ওর কিছু স্মৃতি আছে, কিছু ছবি আছে, সেগুলোও শিকুয়াকে দেখানোর জন্যই নিয়ে আসা হয়েছিল। শিকুয়া দেখে যে লিন আসলে পাগলের মতো পড়াশোনাই করতো, কখনো ওর লাইফে এর জন্য প্রেম আসেনি। ও সবসময় ঘরের এক কোণে পড়ে থাকতো আর কেবলই পড়াশোনা করেছে একজন ভালো সার্জন হওয়ার জন্য। ফাইনালি ও যখন সমস্ত পড়াশোনা শেষে সার্জন হলো, তখন জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ওর এই পুরো ক্যারিয়ারটা শেষ করে দিল। শিকুয়ার তখন খুব খারাপ লাগে, আর শিকুয়া লিনকে বলে, আমি চাই তুমি আবারও তোমার প্রফেশনে ব্যাক করো। তোমার সেই সমস্ত কাহিনী আমাকে তুমি বলো, যে দিনগুলোতে তুমি একা একা কাটিয়েছো, কষ্টে কাটিয়েছো। লিন যখন সেই সমস্ত গল্প শিকুয়ার সঙ্গে করে, শিকুয়ার খুব খারাপ লাগে, আর শিকুয়া বলে, তুমি এতটা হার্ড ওয়ার্ক করেছো, তাহলে কেন তুমি এই ক্যারিয়ার ছেড়ে দিবে? আমার মনে হয় যে তুমি হয়তো সার্জারি করতে পারবে না, কিন্তু মেডিকেল রিলেটেড অন্য যে কোনো প্রফেশনে তুমি থাকতে পারবে। তুমি না হয় টিচার হয়ে যাবে, তুমি সবাইকে টিচিং করবে, তুমি অনেক ভালো টিচার হতে পারবে। প্রফেসর লিন, ব্যাপারটাও কিন্তু সুন্দর। লিন তখন বলে, শিকুয়া তুমি ঠিকই বলেছো, আমি নিজেও মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আবার মেডিকেল প্রফেশনেই ফিরবো। বিজনেসটা আমার পছন্দের জায়গা নয়, তবে বিজনেস যে আমি একেবারে পছন্দ করি না তা নয়। আমি এখানে থাকলেও ভালো করতে পারবো, কিন্তু আমি আলটিমেটলি বুঝতে পেরেছি যে আমার প্যাশনের জায়গাটা হলো মেডিকেল, আর তাই আমি আবারও মেডিকেল প্রফেশনেই ফিরবো যদি তুমি আমার সাথে থাকো। এরপর আমাদের সাংহাইয়ে সুন্দর একটা দৃশ্য দেখানো হয়, আর লিন শিগুয়াকে নিয়ে বাহিরে বের হয়ে আসে, কারণ ওকে আবার পৌঁছে দিতে হবে। এরপরে আমরা লিনের নানা ভাইকে দেখতে পাই। লিনের নানা তখন তার ছেলে আর তার ছেলের বউকে ডেকে পাঠিয়ে বলে, তোমাদের ছেলেকে তোমরা মানুষ করতে পারোনি, সমস্ত লোকের সামনে সে লিনকে অপমান করেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সমস্ত শেয়ার আমি লিনের হাতে তুলে দেব। এরপরে ওর নানা লিনকে কল দেয় আর বলে, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে দেখা করতে এসো। লিন তখন শিগুয়াকে বলে, আমি তোমাকে কাছে একটা শপিং মলে নামিয়ে দিচ্ছি, আবার আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, কারণ নানা ভাই আমাকে ডেকে পাঠিয়েছে। এরপরে যখন গাড়ি থেকে শিগুয়া নামতে যাচ্ছিল, লিন তখন ওকে একটা কিস করে। শিগুয়া তখন বলে যে, এটা কি গুড বাই কিস, মানে যখনই গাড়ি থেকে নামবো তখন কি এই কিসটা করতে হবে? শিগুয়াকে লিন তখন বলে, হ্যাঁ, এটাকে তুমি এখন থেকে একটা অভ্যাস বানিয়ে ফেলবে। শিগুয়া তখন বলে, আচ্ছা, যদি আমরা একসঙ্গে দুজনেই গাড়ি থেকে বের হই, তখন এই কিসটা কিভাবে করব? লিন তখন ওর দিকে তাকিয়ে হেসে বলে, তুমি খুব ভালো করে জানো রোম্যান্টিক মুডটা কিভাবে স্পয়েল করতে হয়, তাই না? এজন্যই তোমার মাথায় এরকম চিন্তা ভাবনা আসলো। শিগুয়া তখন বলে, মনে হয়। এরপরে শিগুয়া নেমে যায়, আর লিন সোজা ওর নানার বাড়িতে আবারও চলে আসে। ওর মামাতো ভাই বোনদের সাথে দেখা হয়, আর এরপরেও যখন ভিতরে আসে, ওর নানা ভাই বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার কোম্পানির 51% শেয়ার আমি তোমার হাতে তুলে দেব, এখন থেকে তুমি ওগুলো সামলাবে। লিন তখন বলে, নানা ভাই, আমি এই পজিশনে আসলে থাকতে চাই না, আমি চাই আবার মেডিকেল প্রফেশনে ফিরতে।
আমি চাই না সেনজিকে আপনি বঞ্চিত করেন। ওর নানা তখন বলে, সেনজি এই কোম্পানি দেখাশোনা করতে পারবে না। তোমাকে যেটা বলছি তুমি সেটাই শোনো। এরপরে লিন ওই কথাগুলো শুনে ওখান থেকে চলে আসে এবং শিগুয়াকে যেখানে নামিয়ে দিয়ে গিয়েছিল সেই মল থেকে ওকে আবার রিসিভ করে। যাই হোক, এদিকে আমরা ওর মামাকে দেখতে পাই। লিনের মামা এবার পথ খুঁজছিল যে কিভাবে এই শেয়ারটা আটকানো যায়। ঠিক তখনই লিনের মামা কল দেয় শিগুয়ার বাবাকে, কারণ 49% শেয়ার আছে শিগুয়ার বাবার নামে। এখন শিগুয়ার বাবা যদি কোনো রকমে বাধা দেয় তাহলে লিনের নানা কোনোভাবেই ওই শেয়ারটা লিনের হাতে তুলে দিতে পারবে না। এর জন্য এখন লিনের মামা, যার নাম সেন বুখাই, বুখাই এখন শিগুয়ার বাবাকে বলছিল, তুমি যেভাবেই হোক ওটা আটকাও। আমি কোনোভাবেই চাই না এই সমস্ত শেয়ার এখন চলে যাক লিনের হাতে। আর শিগুয়ার বাবাও কিন্তু চায় না লিনের হাতে সমস্ত শেয়ার চলে যাক, কারণ সেও লিনকে খুব একটা পছন্দ করে না। যাই হোক, এখন এসব নিয়েই যখন শিগুয়ার বাবা ভাবছিল তখন তার ওই গার্লফ্রেন্ড এখানে আসে আর শিগুয়ার বাবার রাগ হয় আর বলে, তুমি এখন আমার সামনে থেকে যাও। এতে ওই গার্লফ্রেন্ড আবার একটু বিচলিত হয় আর তার মেয়েকে বলে, যেভাবেই আমাদের অবশ্যই শিগুয়ার বাবার মন জয় করেই চলতে হবে, না হলে আমরা হাতে পাতে সবই হারিয়ে ফেলবো। আমাদের আমও যাবে, সালাও যাবে, তাই তুমি এখন থেকে বুঝে শুনে কাজ করবে। এদিকে শিগুয়াকে দেখতে পাই, শিগুয়া তার অফিসে সুন্দর করে সমস্ত কাজকর্ম করছিল এবং ওর দিনটা খুব ভালো করেই যাচ্ছিল এবং মাঝে মাঝেই ওরা তিনজন রাত্রেবেলা হটপট করে খেতে থাকে। আর ঠিক তখনই হুট করে ফোন দেয় লিন শিগুয়াকে আর বলে, কি করছো, একটু বাইরে আসা যাবে? আমি তোমাদের না হয় আরো ভালো রেস্টুরেন্টে নিয়ে যাব। এটা বলার পরে শিগুয়া এবং তার আরো দুই কলিগ তিনজনেই চলে আসে। লিনের এই ব্যাপারটা আমার ভীষণই ভালো লাগে যে শিগুয়ার দুই কলিগের সঙ্গে ওর কিন্তু খুবই ভালো সম্পর্ক। যাই হোক, পরদিন যথারীতি আবারও ওদের কাজকর্ম চলতে থাকে। ওরা একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছিল এবং সেই প্রজেক্টের কাজটাও ভীষণই সুন্দরভাবে সম্পন্ন হয়ে যায়, তাই ওদের সবাইকে ফুলের বুকে উপহার দেওয়া হয়। আর ওদের এই কাজের সঙ্গে একসঙ্গে জয়েন্ট ছিল শিগুয়ার মা এবং শিগুয়ার মামি, কারণ তারা দুজনেই বিজনেস ওম্যান। তবে কেউ কিন্তু জানেই না যে এরা হলো শিগুয়ার মামি এবং শিগুয়ার মা, শুধুমাত্র লিন ছাড়া। যাই হোক, ওরা একসঙ্গে আসে আর একটা জায়গায় বসে ডিসকাশন করছিল। আর ঠিক তখনই শিগুয়ার মা জানতে পারে যে 51% শেয়ার লিনের কাছে তার নানা ভাই দিয়ে দিতে চাচ্ছে। যাই হোক, লিন যখন শিগুয়াকে আবারও ওর হলের সামনে নামিয়ে দিতে এসেছিল তখন লিন শিগুয়াকে বলে, এখন থেকে তুমি আমাকে একটা শর্ট নামে ডাকবে, এত বেশি বড় নামে ডাকলে আমার ডিস্টেন্স ফিল হয়। এরপরে শিগুয়া যখন গাড়ি থেকে নেমে যাচ্ছিল, যাওয়ার আগে ও একটা লিনকে কিস করে আর তারপরে সামনের দিকে হাঁটতে থাকে। আর দূরে গিয়ে শুধু ঠোঁট নাড়িয়ে ওর দিকে তাকিয়ে বলে, লিন হুইসেন, গুড নাইট। লিনের যে ব্যাপারটা ভীষণ সুন্দর লাগে। শিগুয়া সবসময় ওর সামনে হাসি খুশি থাকে, এই ব্যাপারটাই ওকে আরও বেশি প্রাণবন্ত রেখেছে। যাক, এর পরদিন আমরা আবার শিগুয়ার বাবাকে দেখতে পাই। শিগুয়ার মা শিগুয়ার বাবার সঙ্গে দেখা করতে এসেছিল আর শিগুয়ার মা বলে, দেখো আমি স্ট্রেট কাট কথা বলতে এসেছি। আমি শুনেছি লিনের নানা নাকি লিনের হাতে সমস্ত শেয়ার তুলে দিতে চাইছে, কিন্তু তুমি আটকে দিয়েছো। কিন্তু কেন? তুমি কি জানো না লিনের সঙ্গে আমাদের মেয়ের এখন সম্পর্ক আছে? তখন শিগুয়ার বাবা বলে, আমি শুনলাম যে আমার মেয়ে নাকি তার মামার সঙ্গে বার্থডে পার্টিতে গিয়েছিল লিনের নানার। তো আমি নিজে যেখানে বাবা বেঁচে আছি সে আমার সঙ্গে না গিয়ে সে তার মামার সঙ্গে গেল। সে কি আমাকে বাবা বলে মনে করে? তাহলে আমি কেন আমার নিজের মেয়ের কথা অত ভাবতে যাব? শিগুয়ার মা বলে, শুধুমাত্র এই কারণে তুমি এই সমস্ত শেয়ারটা আটকে দিচ্ছ? এটা কোনো যুক্তিসঙ্গত কোনো কিছু হলো? শিগুয়ার বাবা তখন বলে, আসলে এটার জন্য না, সেন বোখাই আমার কাছে রিকোয়েস্ট করেছে, এজন্য আমি আটকে দিয়েছি। তুমি যদি চাও যে আমি ওটা একেবারে পুরোপুরি লিনের হাতে তুলে দিই, তাহলে তুমিও তোমার কোম্পানির সমস্ত শেয়ার আমার কাছে তুলে দাও, তবেই আমি দিব, আদারওয়াইজ দিব না। তখন শিগুয়ার মা বলে, আমি সেটা করব না। এটা বলে ওখান থেকে চলে আসে। এবার শিগুয়ার মা একটু বসে বসে এসব নিয়ে চিন্তা করছিল। শিগুয়ার মা শিগুয়ার ফিউচার নিয়ে সত্যি অনেক বেশি কনসার্ন। এরপরে শিগুয়ার মা শিগুয়াকে একটা মেসেজ দেয়। শিগুয়া তখন লিনের সঙ্গে কথা বলছিল। ঠিক তখন ওর মা ওকে জানায়, আজকে তোমার বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং এই ডিলের ব্যাপারেও কথা হয়েছে। তোমার বাবা বলেছে সে শেয়ার আটকাবে না যদি আমার নিজের শেয়ার আমি তোমার বাবার কাছে তুলে দেই। তো আমি চিন্তা করেছি দিয়ে দেব। এই কথা শুনে শিগুয়া বলে, মা তুমি কেন তা করবে? আসলে লিন এই বিজনেস প্রফেশনে থাকতে চাইছে না, ও আবার মেডিকেল প্রফেশনে চলে যাবে। এটা নিয়ে এত চিন্তিত হতে হবে না। আর কেবল আমাদের সম্পর্কটা শুরু হয়েছে মা, কেন তুমি তোমার সমস্তটা আমাদের জন্য দিয়ে দেবে? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি আগামীকাল সকালে বাড়িতে আসছি, তোমার সঙ্গে কথা বলবো। পরের দিন সকালবেলা ও বাড়িতে চলে আসে আর ওর মাকে বলে, দেখো মা, এটা নিয়ে এত সিরিয়াস হয়ে না। ওর মা তখন ওকে বলে, আমি আসলে সমস্তই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। তোমার বাবার সঙ্গে যখন আমার ডিভোর্স হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম যে আমাকে সবসময় একটা গুড ওম্যান হয়ে থাকতে হবে। গুড ওম্যান না বিধায় তোমার বাবার সঙ্গে আমার সম্পর্কটা ভেঙে গিয়েছে। তখন থেকে আমি ট্রাভেল করে বেড়াতাম, তারপরে আমি ঘরের কোণে থাকার চেষ্টা করতাম, ঘরে কাজ করার চেষ্টা করতাম। কিন্তু আমি ভেবে দেখলাম এসব করে তো আমি হ্যাপি নেই।
আমি আসলে বিজনেস করতে চাই, আমারও কাজে ফেরা দরকার। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার শেয়ার দিয়ে দেবো তোমার বাবাকে ঠিকই, কিন্তু আমি নতুন করে বিজনেস স্টার্ট করব, আমি আমার লাইফ স্টার্ট করব। আর এটা শুধুমাত্র তোমার আর লিনের কথা ভেবে নয়, নিজের কথা ভেবে। তাই তুমি একদমই চিন্তা করো না। তোমার বাবাকে আমি বলে দিব, তার সঙ্গে ডিলটা আমি করে নিব। শিগুয়া বলে, সত্যিই মা, আমি এই ব্যাপারে একটুও জানতাম না। আমি খুবই খুশি হয়েছি যে তুমি তোমার নিজের জীবনটাকে রিয়েলাইজ করতে পেরেছো এবং নতুন করে জীবন শুরু করার কথা ভাবছো। ওর মা বলে, একদমই তাই। এর পরের দিন আবার শিগুয়াকে দেখতে পাই অনেক রাত পর্যন্ত কাজ করছিল। লিনও অনেক রাত পর্যন্ত কাজ করছিল। শিগুয়া লিনের কাছে কিছু ফাইল নিয়ে আসে আর বলে, এখনো কি কাজ শেষ হয়নি? লিন বলে, ফাইনালি শেষ হয়েছে। শিগুয়া বলে, ঠিক আছে, তুমি বের হও আর আমি লাইটগুলো অফ করে দিচ্ছি। পরে শিগুয়া যখন লাইটগুলো অফ করতে যায় আর লিন যখন বাইরে বের হতে যাবে, ঠিক তখন কি মনে হয় লিনের? লিন আবার পিছন দিকে ফিরে আসে আর শিগুয়াকে গিয়ে সোজা কিস করতে শুরু করে দেয়। শিগুয়া তখন বলে, এটাও কি গুড বাই কিস? যখন আমরা অফিস থেকে বের হব তখন? লিন তখন বলে, হ্যাঁ। এটা বলে ওকে আরও বেশি জোরে কিস করতে লাগে আর ওর হাত থেকে কোটটা পর্যন্ত নিচে পড়ে যায়। এরপরে যখন শিগুয়া বাড়িতে এসেছিল তখন ওরা সমস্ত কলিগরা মিলে খাওয়া দাওয়া করছিল। আর ঠিক সেই সময় ও হুট করে ওদের সবাইকে বলে দেয়, তোমরা তো সবাই জানো লিনের সঙ্গে আমার সম্পর্ক, তার থেকে আমার একটা বড় পরিচয় আছে। সেটা হলো সেদিন যে দুইজন মহিলা আমাদের এখানে এসেছিল একটা বিশেষ ডিলের জন্য, একজন হলো আমার মা আর একজন হলো আমার মামি। মানে ওর বাড়ির পরিচয় কেউ জানতো না। এখন সবাই অবাক হয়ে যায় যে শিগো এত বড়লোক ফ্যামিলির একটা মেয়ে। যাই হোক, এরপরে শিগো ওদের সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে সোজা লিনের সঙ্গে দেখা করতে আসে। লিন তখনও ওই সয়াবিনগুলো নিয়ে প্র্যাকটিস করছিল। শিগো তখন বলে, অনেক হয়েছে প্র্যাকটিস, এবার চলো তো বাইরে যাব। লিন তখন বলে, কিন্তু তোমার জন্য তো আমি খাবারের আয়োজন করেছি। শিগো ওর ফোনটা ভিতরে রেখে বাইরে এসেছিল। লিন তখন ওর ফোনটা নিয়ে আসে আর বলে, তোমার ফ্রেন্ড তোমাকে ফোন দিয়েছে। শিগো কলটা রিসিভ করে দেখে সিলাং ফোন দিয়েছে। সিলাং বলে, শিগো তুমি কি ফ্রি আছো? আগামীকাল আমার বার্থডে আর আমি একটা পার্টি রেখেছি, তোমাকে কিন্তু আসতেই হবে। ও তখন বলে, আগামীকাল? ঠিক আছে, আগামীকাল এমনিই আমি লিনের সঙ্গে সাংহাইতে যাব, তো আমি ওখান থেকে তোমার বার্থডে পার্টিতে যাব। লিন তখন বলে, আগামীকাল আমি তোমাকে শপিংয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, দেখেছো ঠিকই তোমার কোনো কাজ পড়ে গেল। শিগো বলে, হুট করে চলে এলো, কি আর করা। এদিকে আমরা আবার দেখতে পাই জুয়াং এর কলিগরা সবাই জুয়াংকে বলছিল আগামীকাল ক্রিসের বার্থডে, তো আমরা সবাই মিলে একটা পার্টিতে যাচ্ছি, তো তুমি কি যাবে? ক্রিসের দিকে তাকিয়ে জুয়াং তখন বলে, ঠিক আছে, আমিও যাব। ঠিক তখনই ওর কাছে সিলাং এর বয়ফ্রেন্ড কল দিয়ে বলে, জুয়াং তুই কি আগামীকাল ফ্রি আছিস? আগামীকালকে সিলাং এর বার্থডে, আমরা সবাই আসছি, তো তুই কি আসবি? জুয়াং তখন বলে, সরি রে, আমি আসতে পারবো না, কারণ আগামীকাল আমার কলিগেরও বার্থডে, তো আমি ওকে কথা দিয়েছি আমি ওখানে যাব। তোর ফ্রেন্ড তখন বলে, ও আচ্ছা ঠিক আছে। এরপরে সিলাংয়ের বয়ফ্রেন্ড সিলাংকে বলে যে জুয়াংশু তো আসতে পারবে না। সিলাং তখন বলে, ঠিক হয়েছে, কারণ আমি শিগুয়াকেও ইনভাইট করেছি আর শিগুয়া আগামীকাল আসবে। যদি শিগুয়া আসে আর ওখানে জুয়াংশুও থাকে তাহলে শিগুয়া একটু অ্যাকওয়ার্ডনেস পরিস্থিতিতে পড়ে যাবে। সিলাংয়ের বয়ফ্রেন্ড তখন বলে, কিন্তু ভার্সিটি লাইফে তো তোমরা অতটা ক্লোজ ছিলে না, তাহলে তুমি শিগুয়াকে নিয়ে এত বেশি কেন ভাবছো? ঠিক তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেটা সিলাংয়ের ফ্ল্যাশব্যাক। সিলাং একদিন মনে আছে শিগুয়াকে বলেছিল ওদের ভার্সিটি লাইফ শেষ হওয়ার আগে যে রাত্রে আমি তোমাকে ডিনারে ট্রিট দিতে চাই। তো সেদিন খাওয়া দাওয়া শেষে যখন ওরা বাহিরে বসেছিল তখন অনেক মশা ছিল। শিগুয়া বলে, তুমি আমাকে ট্রিট দিতে এসেছো নাকি এই মশার কামড় খাওয়াতে নিয়ে এসেছো, এটাই বুঝছি না। সিলাং তখন বলে, শিগুয়া জানো তোমার কি আমাকে দুই মুখো সাপ মনে হয়? আসলে আমি সবসময় দেখে এসেছি তুমি অনেক ধনী। যখন জংশুর মায়ের অত বড় অপারেশনের টাকা লাগবে তুমি এক ব্যাগ টাকা এনে দিলে, তখন আমার ফিল হয়েছে ইস, আমারও যদি অত টাকা থাকতো আমিও জংশুকে দিতে পারতাম, ওকে হেল্প করতে পারতাম। শিগুয়া তখন ওর দিকে তাকে অবাক হয়ে বলে, তার মানে জংশুকে তুমিও পছন্দ করতে? সিলাং তখন বলে, হ্যাঁ, কিন্তু তোমার অনেক বেশি সাহস। তুমি তোমার পছন্দের কথাটা জুয়াংশুকে জানাতে পেরেছিলে আর আমি কোনোদিন সেটা জানাতে পর্যন্ত পারিনি। আর তাছাড়া আমি একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করেছি, আমার অত সাহস কখনো ছিল না জুয়াংশুর মতো হ্যান্ডসাম ছেলের প্রেমে যে কেউ পড়বে। কিন্তু সব থেকে বড় কথা কি জানো, তুমি ছাড়াও ওই পথে আরও একজন বাধা তো ছিল, সেটা হলো রং রং। রং রং সবসময় জুয়াংশুকে ভালোবেসে এসেছে আর সেজন্য আমি কখনো জুয়াংশুকে কথাটা বলবো এটা ভাবিনি। তবে তোমাকে দেখে আমার খুবই হিংসা হতো, কারণ তুমি কি সুন্দর করে তোমার মনের কথাটা জুয়াংশুকে বলতে পেরেছিলে। যদিও জুয়াংশু তোমাকে রিজেক্ট করেছিল কিন্তু তাও তুমি বলতে তো পেরেছিলে। আর আজকে এই কথাগুলো সিলাংয়ের মনে পড়ে। সিলাং বুঝতে পারে যে আসলে শিগুয়া খুবই ভালো একটা মেয়ে ছিল। পরদিন রাত্রেবেলা আমরা আবার লিনকে আর শিগুয়াকে দেখতে পাই। লিন শিগুয়াকে সেখানেই নামিয়ে দেয় যেখানে ওই বার্থডে পার্টিটা হওয়ার কথা। আর লিনের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হলো ওর ফ্রেন্ড একটা স্যালন ওপেন করেছে, ঠিক সেখানে ওর যাওয়ার কথা ছিল।
তো শিকোয়া যখন এখানে আসে ওর ফ্রেন্ডরা সবাই ভীষণই খুশি হয়ে যায়, কারণ অধিকাংশ ফ্রেন্ডই এখানে এসেছিল, তবে রং রং আসেনি, কারণ রং রং নাকি ওর কাজকর্ম নিয়ে অনেক বেশি বিজি আছে। এদিকে লিনকে দেখতে পাই, লিনের যে বিদেশি ফ্রেন্ড এখানকার সেলুন ওপেন করেছে ও তার সঙ্গে দেখা করতে আসে। এটা একটা অত্যাধুনিক সেলুন যেখানে মানুষের বিভিন্ন বডি পার্টস নিয়ে কথাবার্তা বলছিল ওরা। এখানে বিভিন্ন ডক্টররা পর্যন্ত উপস্থিত ছিল। মেবি এটা কোনো একটা মাসাজ সেন্টার এরকম কিছু একটা হবে। এজন্যই মূলত ওরা লিনকে ডেকে পাঠিয়েছে, কারণ লিন একজন ভালো নিউরো সার্জন। তো লিন ওদের সঙ্গে কথা বলছিল আর ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই মেসেজ দিচ্ছিল শিগুয়াকে, আর শিগুয়াও সবসময় ফোনে মগ্ন ছিল দেখে সবাইকে টিস করতে লাগে। এদিকে আমরা জুয়াংশু আর তার কলিগদের দেখতে পাই, এখানে ক্রিসের বার্থডে অলরেডি উদযাপন করা হয়ে গিয়েছিল। ঠিক তখনই জুয়াংশুর কাছে ওর একটা ফ্রেন্ড কল দেয় আর বলে, জুয়াংশু আজকে আমরা সবাই এখানে এসেছি, শিলংয়ের বার্থডে বলে কথা, কিন্তু তুই এলি না। ইভেন শিগুয়া পর্যন্ত শুনছু শহর থেকে সাংহাইতে আসতে পারলো, আর তুই সাংহাইতে থাকার সত্ত্বেও একবার এখানে আসতে পারলি না। জুয়াংশু তখন বলে, ও আচ্ছা শিগুয়াও এসেছে, ঠিক আছে, কিন্তু আমি আসতে পারবো না। এটা বলেও ফোনটা রেখে দেয়। ওর বন্ধুরা তখন বলে, মানে ওর কলিগরা বলে, চলো তাহলে আমরা অন্য কোথাও যাই। এবার ক্রিস বলে, জুয়াংশু তুমি যাবে তো? জুয়াংশু বলে হ্যাঁ। এরপরে ওরা যখন হাঁটছিল, ক্রিস হুট করে জুয়াংশুকে থামায় আর বলে, জুয়াংশু তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। তুমি জানো বা বুঝতে পেরেছো হয়তো, আমি তোমাকে অনেকদিন ধরে পছন্দ করি। এরকম ফিলিংস আমার আগে কখনো হয়নি, কিন্তু তোমার প্রতি ফিলিংসটা আমার এসেছে। তবে আমি জানি তুমি তোমার ওই স্টুডেন্টের কাজিনকে হয়তো পছন্দ করো, এখনও হয়তো পছন্দ করো। তো এটা কোনো ব্যাপার না, আমি মেনে নিব এবং আমি মুভ অনও করবো। কিন্তু তুমি যদি ওই মেয়েকে এখনো পর্যন্ত কোনো কিছু জানিয়ে না রাখো, তাহলে ওকে তোমার জানানো উচিত ছিল। কেন জানো? যেদিন আমরা গিয়েছিলাম চাংবাই মাউন্টেনে, সেদিন আমি ওদের দুজনের কথা বলতে শুনেছি। আসলে ডক্টর লিন তখনও পর্যন্ত কোনো সম্পর্কে যায়নি শিগুয়ার সঙ্গে। আমার মনে হয় এখনও তিনি শিগুয়াকে চেস করে বেড়াচ্ছেন, তাদের ভিতরে কোনো ডেটিং সম্পর্ক নেই। তাই তোমার যদি কিছু বলার থাকে শিগুয়াকে, তুমি এখনও তাকে বলে দিতে পারো। আর সেদিন কেলভিন তোমাকে ওই কথাটাই বলতে চেয়েছিল। এই কথা শোনার সাথে সাথে ওখান থেকে জুয়াংশু এদিকেই চলে আসে, মানে এদের সঙ্গে দেখা করতে। জুয়াংশুর মনে হয়েছে আজকে অন্তত শিগুয়াকে ওর মনের কথাটা জানিয়ে দেওয়া উচিত, না হলে শিগুয়া কোনোদিন জানতেও পারবে না জুয়াংশুকে কতটা ভালোবেসেছে। জুয়াংশু যখন হ্যাপি নিউ ইয়ারের দিন ওর ফ্রেন্ডের বিয়েতে এসেছিল, সেদিনই শিগুয়াকে বলতো, কিন্তু ও যখন জানতে পারে শিগুয়া লিনের সঙ্গে সম্পর্ক গিয়েছে, সেজন্য ও কোনো কিছুই বলেনি। অথচ সেদিন পর্যন্ত তো লিনের সঙ্গে শিগুয়ার কোনো সম্পর্কই ছিল না। তো এখন আমরা আবার শিগুয়াতে দেখতে পাই ওরা একটা কারাওকেতে এসেছিল এবং এখানে ওরা সবাই গান গাচ্ছিল। আর ঠিক তখনই শিগুয়া লিনকে মেসেজ দিয়ে জানতে পারে যে লিনের অধিকার ব্যাপারটা খুবই ভালো এবং ওর খুব দ্রুতই কাজকর্ম হয়ে যাবে। ঠিক তখনই আমরা রং রংকে এখানে আসতে দেখি। রং রং বলেছিল সে খুবই বিজি থাকবে বিধায় সে আসতে পারবে না, কিন্তু ফাইনালি রং রংও এখানে চলে এসেছে। যাক, শিলংয়ের আবার খুব কাছের ফ্রেন্ড ছিল রং রং, আর এজন্য ও বোধহয় না এসে থাকতে পারলো না। কিন্তু রং রং জানতো না যে জুয়াংশু এখানে আসবে না, কারণ জুয়াংশুর সঙ্গে রং রঙের কিন্তু অনেক দিন ধরে কোনো কথাবার্তা আর হয় না। দুজনের ভিতরে আগের মতো সেই কোনো সম্পর্ক পর্যন্ত নেই। রং রং আবার শিলংয়ের জন্য কিছু গিফটও নিয়ে এসেছিল। শিলং ওর সঙ্গে বসে বসে কথা বলছিল আর বলছিল, তোমার কি জুয়াংশুর সাথে এখন একেবারেই কথা হয় না? ও তখন জুয়াংশুর ব্যাপারটা এড়িয়ে গিয়ে ও এবার ফোকাস করতে থাকে শিগুয়ার দিকে এবং শিগুয়াকে আস্ক করে যে ওর কাজকর্ম কীরকম চলছে। তো শিগুয়াও বলে যে ওর কাজকর্ম বেশ ভালোই চলছে, যদিও শিগুয়া কখনোই রং রঙের সঙ্গে কথা বলতে কমফোর্ট ফিল করতো না। ওই এই মুহূর্তে যাদের পাশে বসেছিল তারাই ওর সব থেকে ভালো বন্ধু। কিছুক্ষণ পরে এখানে জুয়াংশু হাজির হয়ে যায়। এটা দেখে সবাই তো অবাক হয়ে বলে, কি ব্যাপার, রং রং আর জুয়াংশু কি একই সঙ্গে চলে আসলো নাকি? কারণ রং রং আসার সাথে সাথে জুয়াংশু এখানে প্রবেশ করলো। তোমরা দুজনকে একে অন্যের সঙ্গে কথা বলে এখানে এসেছো? জুয়াংশু বলে, না, আসলে আমার কলিগের যে বার্থডে পার্টি ছিল সেটা হয়ে গিয়েছে, তাই আমি ভাবলাম কি তোমাদের সঙ্গে মিট আপ করে নিই, আর এই জন্যই আমার আশা। যাই হোক, জুয়াংশুর সঙ্গে কিন্তু এখন কোনো রকমের কথা বলছিল না শিগুয়া। শিগুয়া ওর দিকে একবার তাকিয়েছিল, কিন্তু ওর সঙ্গে কোনো কথা বলে না। তবে জুয়াংশু এখানে মূলত এসেছে শিগুয়াকে প্রপোজ করবে বলেই, শিগুয়ার সঙ্গে কথা বলবে বলে। আদারওয়াইজ ওর এখানে আসার কোনো রকমের ইচ্ছা ছিল না। জুয়াংশু বারবার শিগুয়ার দিকে তাকাচ্ছিল। এরপরে ওর একটা গান গাওয়ার সময় আসে, আর এই গানটা আগে থেকে সিলেক্ট করে রেখেছিল শিগুয়া। এরপরে জুয়াংশু এই গানটা গাইতে থাকে। ওই গানটা গাওয়ার সাথে সাথে শিগুয়ার মনে পড়ে ওর ভার্সিটি লাইফের কথা। একদিন বিকালবেলা ও নিজের বেডেই শুয়েছিল, ঠিক তখনই বেলকনি থেকে একটা গানের আওয়াজ আসে এবং এই গানটাও সব থেকে পছন্দের গান, যে গানটা শিগুয়া সবসময় শুনতো। শিগুয়া ক্রাশ খেয়ে গিয়েছিল, তবে শিগুয়া জানে না সেদিন ওই গানটা আসলে জুয়াংশুর নিচ থেকে গিয়েছিল। আজকে যখন জুয়াংশুর কণ্ঠে এই গানটাও শুনে বেশ অবাক হয়ে যায়, কারণ এরকম কণ্ঠেই সেদিনও গান
গানটা শুনেছিল। যাই হোক, জুয়াংশু যখন গান গাওয়া হয়ে যায়, শিকোয়া উঠে দাঁড়ায় আর বলে, আমাকে এবার যেতে হবে, তোমরা সবাই ভালো থেকো। এটা বলেও উঠে চলেই যায়। শিকোয়া উঠে যাওয়ার সাথে সাথে জুয়াংশু একটু ওয়াইন পান করে তারপরে গ্লাসটা রেখে বাহিরে বের হয়ে আসে। এদিকে শিকোয়াকে দেখি ও একটা টার্টল দেখে তার সঙ্গে কথা বলছিল, তার ছবি তুলছিল। এরপরে নিজের মতো করে হেঁটে যখন চলে যাচ্ছিল, ওর সামনে এসে জুয়াংশু দাঁড়িয়ে পড়ে আর বলে, শিকোয়া, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। সেদিন ব্যালকনিতে যে গানের সাউন্ড তুমি শুনেছিলে, ওই গানটা আমি নিজে গেয়েছিলাম, কিন্তু কখনো তোমাকে বলার অবকাশ পাইনি বা বলতে পারিনি। শিকোয়া অবাক হয়ে বলে, তুমিই গিয়েছিলে? জুয়াংশু বলে, হ্যাঁ। জুয়াংশু বলে, তুমি আমাকে কেন মিথ্যা বলেছিলে শিকোয়া? যেদিন তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল নিউ ইয়ারের দিন, সেদিন তুমি বলেছিলে লিনের সঙ্গে তোমার সম্পর্ক, কিন্তু লিনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল না। তাহলে এত বড় মিথ্যা কথা তুমি আমাকে কেন বলেছিলে? শিকোয়া বলে, একবারও তো আমি বলিনি যে লিনের সঙ্গে আমার সম্পর্ক। আর তাছাড়া এসব কথা এখন আসছে কেন? আমি তো তোমার সঙ্গে এইসব নিয়ে কোনো কথা বলতেও চাই না। জুয়াংশু বলে, যদি আমি সেদিন জানতে পারতাম যে তোমার লিনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে আমি নিজে তোমার সঙ্গে কথা বলতাম। শিকোয়া বলে, দেখো, কথা বলার জন্য তুমি অনেক সময় পেয়েছো। তোমার যদি সত্যিই আমার সঙ্গে কথা বলার হতো, তাহলে তুমি অন্তত আমাকে একটা ফোন দিতে পারতে। তুমি কখনো সেই চেষ্টা করনি। আর তাছাড়া এখন সমস্ত কিছু অতীত হয়ে গিয়েছে। আমি তোমার থেকে মুভ অন করে নিয়েছি, আর তোমার সাথে আমার এই বিষয়ে কোনো কথাও নেই। জুয়াংশু তখন ওকে থামিয়ে দিয়ে বলে, কিন্তু তোমার তো লিনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ও তখন ওকে বলে, তোমার মনে আছে আমি তোমাকে একটা লাস্ট বারের মতো মেসেজ দিয়েছিলাম, বলেছিলাম তোমার আর রংরঙের ভিতরে কোনো সম্পর্ক আছে কি না? ওই মেসেজটা কি তুমি পেয়েছিলে? তুমি জানো ওই মেসেজের উপর আমি বাজি ধরেছিলাম। তুমি রিপ্লাই দিলে আমি মনে করবো তোমার আর রংরঙের ভিতরে কিছু ছিল না। সেদিনকার ওই মেসেজটা কি তুমি পেয়েছিলে? জুয়াংশু বলে, হ্যাঁ, সেদিনকার মেসেজটা আমি পেয়েছিলাম। শিগুয়া বলে, তাহলে ঠিক আছে, আমি আমার নাম ক্লিয়ার করে ফেলেছি। তোমাকে আমি মেসেজ দিয়েছিলাম, তুমি উত্তর দাওনি, দেওয়ার প্রয়োজন বোধ করনি। সো আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। মানে জুয়াংশু ওটাই বড় ভুল করেছে। যদি একটা দিনও মেসেজে রিপ্লাই করতো, তাহলে আজকে এরকম পরিণতি হতো না। এরপরে শিগুয়া ওখান থেকে চলে আসে আর ও লিফটে উঠে বলে, প্লিজ তুমি পরের লিফটে এসো। এটা বলেও নিচে নেমে যায়। কিন্তু জুয়াংশুর এখনও শিগুয়ার সঙ্গে কথা বলার বাকি আছে বলে জুয়াংশুর সঙ্গে কথা বলার জন্য সিঁড়ি দিয়ে দ্রুত করে নামতে থাকে। আর শিগুয়ার তখন মনে পড়ে যায় সেই প্রমিসের কথা, যে তোমার মন একদিন আমি জয় করব। কিন্তু মানুষ তো মানুষই, তাই না? কতদিন কেউ অপেক্ষা করবে? কেন ভালো অপশন পেলে সে চলে আসবে না? যেখানে কোনো ভবিষ্যৎ নেই, সে জানে না যে আদৌ কখনো জুয়াংশুকে ভালোবাসবে কিনা, তাহলে ও কেন মুভ অন করবে না? এরপরে যখন শিগুয়া একটা ট্যাক্সি ডেকে চলেই যাবে, ঠিক তখনই পিছন থেকে এসে আবারও ওর হাত ধরে ওকে দাঁড় করিয়ে দেয় জুয়াংশু আর বলে, আমার কথা তোমাকে শুনতে হবে। আমি তোমার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, যখন থেকে আমাদের ভার্সিটি শেষ হয়ে গিয়েছিল তখন থেকে আমি চেষ্টার পরে চেষ্টা করে গিয়েছি, কিন্তু কখনো তোমার সঙ্গে কানেক্ট হতে পারিনি। আমি শুনেছিলাম যে তুমি নাকি বিদেশে পড়তে গিয়েছো। ইভেন আমি তোমার আঙ্কেলের বাসায় পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু ওই বাসার কাজের মহিলা আমাকে বলেছিল যে তুমি আর জিয়াংরুই দুজনে মিলে নাকি বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলে, এবং স্পেসিফিকভাবে আমাকে এই কথাটাই বলা হয়েছিল যে তোমরা দুজন পড়াশোনা করতে গিয়েছো। কিন্তু যখন আমাদের নিউ ইয়ারের দিন দেখা হলো, তখন আমি জানতে পারি যে তুমি মাত্র 2 মাসের জন্য ঘুরতে গিয়েছিলে। তাহলে কেন আমি সুযোগটা পাবো না? নিউ ইয়ারের দিনও তো তোমার লিনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। কেন তুমি সেদিন আমাকে মিথ্যা বলেছিলে? শিগুয়া তখন জোর করে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে বলে যে আমি তোমাকে কেন মিথ্যা বলতে যাব? আমি তো তোমাকে কিছুই বলিনি। তাছাড়া তুমি আজকে যে বিষয় নিয়ে কথা বলছো, সেই বিষয়টা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এখন আর কথা বলার কিছু নেই। এখন কেবলই আমি তোমার একটা ভার্সিটি ফ্রেন্ড, পুরাতন ফ্রেন্ড। তো তুমি যদি এভাবে জোর করে আমার হাত ধরো, সেটা কিন্তু খুবই ইরেলিভেন্ট, সেটা খারাপ দেখায়। তখন জুয়াংশু হেসে বলে, ও আচ্ছা, সেটা খারাপ দেখায়। কিন্তু ভার্সিটি লাইফের প্রথমে যখন তুমি আমাকে প্রপোজ করেছিলে, যখন তুমি এই সমস্ত কিছু শুরু করেছিলে, তখন এগুলো ইরেলিভেন্ট লাগেনি তোমার কাছে। এখন আমি যখন তোমাকে এসে বলছি, তখন খারাপ লাগছে? তুমি আমার সঙ্গে এরকম তো করতে পারো না। শিকুয়া তখন বলে, আমি তোমার সঙ্গে এরকম করছি না। আমি বারবার তোমাকে বোঝানোর চেষ্টা করছি, যেটা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে। এখন তোমার প্রতি আমার কোনো ফিলিংস আর অবশিষ্ট নেই। কিন্তু জীবন আমাকে একটা সুযোগ কেন দিবে না? আমি তোমার সিভিটা সেদিন জমা দিয়েছিলাম জব ফেয়ারে সিংওয়ান কোম্পানিতে, এজন্য যাতে অন্তত ইউহুয়া কোম্পানির কাছাকাছি তুমি থাকতে পারো। আমাদের কথা বলার, নিজেদের জানাশোনার আরও অনেক সময় থাকে। আমি তোমাকে আমার মনের কথা সবসময় বলতে চেয়েছিলাম শিগুয়া, কিন্তু আমার পরিস্থিতির কারণে আমি বলতে পারি। যখন তোমাকে আমি হ্যাপি নিউ ইয়ারের দিন দেখেছিলাম, সেদিন ভেবেছিলাম তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু যখন আমি জানতে পারি যে লিনের সঙ্গে তোমার সম্পর্ক, তখন আমি নিজেকে আবার গুটিয়ে নিয়েছিলাম। তারপরে চাংবেই মাউন্টেইনে গিয়ে যখন তোমার সঙ্গে আমার আবার দেখা হয়েছিল, তখনও আমার মনে হয়েছিল আমার মনের কথা আমি তোমাকে জানাবো, কিন্তু তখনও আমি জানাতে পারিনি। আছে লিনের ভিতরে যা আমার ভিতরে নেই, কেন তুমি আমাকে ভালোবাসতে পারবে না? ঠিক এখানেই তোমাদের পার্থক্য।
আমি সবসময় লিনের কাছেই ফেরত যেতাম, কারণ সে সবসময় আমাকে আগলে রাখার চেষ্টা করেছে। তুমি আমাকে জেনে শুনে তারপরেও সবসময় ভুল বুঝে এসেছো। তুমি রঙের কথাকেই সবসময় বিশ্বাস করেছো। তুমি আমাকে এত বেশিবার ভুল বুঝেছো যে সত্যি তোমার উপর থেকে আমার সমস্ত এক্সপেকটেশন হারিয়ে গিয়েছিল। আর তুমি জানো লিন আমার জন্য কি করেছে? সে আমার সঙ্গে দেখা করতে যাবে বলেই উশিতে যাচ্ছিল, আর তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, তার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও যখন সে আমাকে সামনে থেকে দেখেছে, সে বিশ্বাসই করতে পারেনি যে মেয়েটার জন্য তার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মেয়েটা আমি। সে আমাকে দিনের পর দিন ভালোবেসে গিয়েছে। আমাদের ভিতরে এত বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকা সত্ত্বেও সে চোখের সামনে আমাকে দেখার পরে বিশ্বাসই করতে পারেনি আমি কোনো খারাপ মেয়ে হতে পারি। সে সব সময় আমার ভালো দিকটাকে দেখে এসেছে আর আমাকে ভালোবেসে এসেছে। আর তুমি তো আমার সমস্তটা দেখেছিলে, তারপরেও তুমি বিশ্বাস করতে পারো। আর হ্যাঁ, নিউ ইয়ারের দিন আমাদের সম্পর্ক ছিল না, কিন্তু এখন আমাদের সম্পর্ক আছে। তাই এখানে আর তোমার কোনো কথার কোনো দাম রইল না, এটা বলেও চলে যায়। পিছনে আর ফ্রেন্ডরাও দাঁড়িয়েছিল, সমস্ত ফ্রেন্ডরাও এই দৃশ্য দেখে। জুয়াংশু শেষ পর্যন্ত ফিরলো, কিন্তু এতটাই দেরি করে ফিরলো যে জীবন ওকে আর কোনো সেকেন্ড চান্স দিল না। সেখানে রংও দাঁড়িয়েছিল, আর ওই রাত্রে রং নিজেও মুভ অন করে নিয়েছে জুয়াংশুর উপর থেকে। জুয়াংশু জীবনের কাছে একদম পুরোপুরিভাবে হেরে গেল। আর এজন্যই বলে এভাবে মেয়েদেরকে অপেক্ষা করাতে নেই। জীবন মাঝে মাঝে মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। জুয়াংশুকে অনেক সুযোগ দিয়েছে। শিগুয়া ওকে মন থেকেই ভালোবাসতো, মন থেকে ভালোবেসেছিল বলেই একদিন সাংহাইতে গিয়ে বারবার ওকেই খুঁজে চলেছিল। আজকে জুয়াংশুর কেমন লাগছে? খুব কষ্ট হচ্ছে, কিন্তু শিগুয়া এর থেকেও দ্বিগুণ বেশি কষ্ট পেয়েছে। শুধুমাত্র এই ছেলের কাপুরুষতার জন্যই মূলত শিগুয়াও কষ্ট পেয়েছে, আর এই ছেলে এখন নিজেও কষ্ট পাচ্ছে। কিছু কিছু মানুষের সাথে মানে এরকম হওয়াটাই উচিত। যাদের কাছে যখন সুযোগ থাকে তারা কাজে লাগায় না, কিন্তু পরেই আবার জোর করে ওই সুযোগটাই নিতে আসে। যাই হোক, শিগুয়ার এখন খুব মন খারাপ ছিল, তাই সে সোজা চলে এসেছে লিন যে স্যালনে গিয়েছে সেই স্যালনের সামনে। তবে ও লিনকে এখনো কোনো টেক্সট করেনি, ও একা একা এসে একটা বেঞ্চে বসে থাকে। ঠিক তখনই লিন ওর সামনে আসে আর বলে, এটাও কি একটা বাচ্চা মেয়ে যে পথ হারিয়ে ফেলেছে? মনে হচ্ছে তুমি পথ হারিয়েছো। ঠিক তখনই শিগুয়া উঠে দাঁড়ায় আর সোজা লিনের গলা জড়িয়ে ধরে। লিন বুঝতে পারে যে শিগুয়ার সঙ্গে কিছু একটা হয়েছে, তাই লিনও ওকে জড়িয়ে ধরে বলে, কিছু কি হয়েছে? শিগুয়া বলে, না, আমার শুধু তোমাকে জড়িয়ে ধরতে মন চাইছিল। ঠিক তখনই শিগুয়া দেখতে পায় যে লিনের সেই ফ্রেন্ড এবং তার ওয়াইফ এখানে দাঁড়িয়ে আছে। তো ওদের সঙ্গে পরিচিত হয় ও। কিন্তু লিন একবারের জন্য শিগুয়ার কাছে এখন কিছু জিজ্ঞেস করে না, কারণ লিন জানে শিগুয়ার যখন সময় হবে ও নিজেই সমস্তটা বলবে। এজন্য ওকে স্পেস দিল। আর শিগুয়া লিনের সামনাসামনি আসার পরে ও আবার হাসতে শুরু করে। ওর হাসি মুখ আবারও ফিরে এসেছে, যে বিষয়টা আমার সত্যিই ভালো লেগেছে। আর আরও ভালো লেগেছে যে শিগুয়া এক চান্সেই কিন্তু জুয়াংশুকে না বলে দিতে পেরেছে, মুখের উপর ও না উত্তর দিতে পেরেছে। ওর মনের ভিতরে দ্বিধা কাজ করেনি যে আবার জুয়াংশুর কাছে ফিরে যাব। ও লিনকেই ভালোবেসেছে এবং এখনো শুধুমাত্র লিনের প্রতিই লয়াল। অনেক মেয়েরাই হয়তো এখানে ভুল করবে, হয়তো বাবা জুয়াংশুর কাছে ফিরতে চাইবে, কিন্তু না, এখানেই শিগুয়ার ক্যারেক্টার আমার সব থেকে বেশি ভালো লেগেছে। কারণ শিগুয়ার লাইফে জুয়াংশুর থেকে অনেক অনেক বেশি গুণে ভালো লিন উইসেন। সে তাকে সারা জীবন ভালো রাখবে। যখনই লিনের সঙ্গে থাকে শিগুয়া, ওর মুখে আলাদা একটা দীপ্তি খেলে যায় সব সময়, যে ব্যাপারটাই ওকে সুখী রেখেছে। যাই হোক, সেদিন ওরা চলে আসে, আর পরের দিন যখন ওরা অফিসে আসে, অফিসে আসার সাথে সাথেই শিগুয়ার সঙ্গে দেখা করতে আসে লিন আর বলে, আজকে দুপুরে আমি তোমার সঙ্গেই লাঞ্চ করব, ঠিক আছে? আগে থেকে আবার খেয়ে ফেলো না, আমার জন্য ওয়েট করো। ইয়ানজি তখন এদের রোম্যান্স দেখে বলে, অফিস রোম্যান্স। শিগুয়া, তুমি আসলেই লাকি, আর আমি লাকি কারণ আমি তোমার ফ্রেন্ড। আর এর সাথে সাথে এই পার্টের গল্প শেষ হয়ে যায়। যাই হোক, কেমন ছিল এই পার্টের গল্প? আমার তো জুয়াংশুর জন্য এই পার্টের গল্পটা বেশি ভালো লেগেছে। ফাইনালি ও এসে একটু প্রপোজ তো করতে পেরেছে, মানে সারা জীবন নিজের ভিতরে কথাটা লুকিয়ে রাখেনি যে ও শিগুয়াকে ভালোবাসে না। ছেলেটা আসলে বরাবরই শিগুয়াকে ভালোবেসে এসেছে। তবে ওর সমস্যা হলো, ও সবসময় ভেবেছে ও হয়তো দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করে, সেজন্য শিগুয়াকে ভালোভাবে ট্রিট করতে পারবে না। নিজের অবস্থান একটু ভালো করতে চেয়েছিল প্রথমে, তারপরে হয়তো শিগুয়াকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু লাইফ ওকে সেই সুযোগটা দেয়নি। আর লাইফ মাঝে মাঝে মানুষকে দ্বিতীয় সুযোগ দেয় না, তাই যখন সুযোগ থাকে তখন এই সুযোগটাকে কাজে লাগাতে হয়। আলটিমেটলি মেয়েরা ঠিক সেই মানুষের কাছেই যাবে যে মানুষটা ওকে ভালো রাখবে, ওকে ভালো করে ট্রিট করবে, কারণ কেউ তো কারোর জন্য সারা জীবন ওয়েট করে না। যাই হোক, এই পর্বের গল্প আমার নিজের খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে লাস্ট পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।